বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল মাহমুদ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্র থেকে সপ্তম অধ্যায়ে অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম, সপ্তম অধ্যায়ের পদার্থিক গাঠনিক ধর্ম যে অধ্যায়ের নাম, এই অধ্যায়ের উপর তোমাদের ক্লাস নিচ্ছিলাম। তো তোমাদের নিশ্চয় মনে আছে আমি সর্বশেষ ক্লাসে এই অধ্যায়টা শুরু করেছিলাম রিভিশন হিসেবে। তো এই অধ্যায়ের শুরুর যে অংশগুলো, সাধারণ আলোচনা, পদার্থের ধর্ম, তারপরে স্থিতিস্থাপকতা কি, এবং এই সংক্রান্ত দু একটা সংজ্ঞা তোমাদের আলোচনা করেছিলাম। তো শিক্ষার্থীরা, আজকে আমরা এই অধ্যায়ের মূল পাঠের দিকে অগ্রসর হব। আজকে আমরা এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, হুকের সূত্র, বিজ্ঞানী হুক। তোমরা হুকের নাম নিশ্চয় শুনেছ। বিজ্ঞানী হুক একটা গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন এবং এই সূত্রের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন প্রকার স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এইগুলো বিষয় সম্পর্কে জানবো। তো তাহলে শিক্ষার্থীরা, আমরা শুরু করব কি থেকে? আমরা হুকের সূত্র, বিজ্ঞানী হুক যে সূত্র দিয়েছেন স্থিতিস্থাপকতা সংক্রান্ত, এই সূত্র নিয়ে আমরা শুরু করব। তো বিজ্ঞানী হুকের সূত্র, তাহলে আমি প্রথমে আমাদের আলোচনার মূল বিষয়টা লিখে নিচ্ছি। আমরা লিখে নিই। আমরা আলোচনা করব শুরুটা হুকের সূত্র দিয়ে, তারপরে এখান থেকে আমরা ধারাবাহিকভাবে একটা থেকে আরেকটাতে অগ্রসর হব। তো আমরা লিখে নিই আজকে আলোচনার মূল বিষয়টা। তাহলে আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে হুকের সূত্র। তো হুকের সূত্রে কি বলা হচ্ছে সেটা আমি তোমাদের বলি। হুকের সূত্রে বলা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, তোমাদের সর্বশেষ ক্লাসে বলেছিলাম যে স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায় সেটা তোমাদের বলেছিলাম। তো হুকের সূত্রে বলা হচ্ছে কি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তো পীড়ন কি, বিকৃতি কি, সেগুলো সম্পর্কেও তোমাদের বলেছিলাম। তাহলে সূত্রটা কি আমি লিখে দিচ্ছি। তাহলে কি দাঁড়ালো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি এরা পরস্পর সমানুপাতিক। তাহলে আমরা তাহলে এখান থেকে যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, এই বিষয়টাকে আমরা আলোচনা করি। তো পীড়ন বলতে কি বোঝায় সেটা তো আমরা সর্বশেষ ক্লাসে জেনেছি যে পীড়ন হচ্ছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করে যখন তার আকৃতি পরিবর্তন করা হয়, তখন প্রতি একক ক্ষেত্রফলে বস্তুর উপর যে বল ক্রিয়া করে সেটাকেই বলা হয় পীড়ন। তার মানে পীড়ন হচ্ছে এক প্রকার বল, আর বিকৃতি কি, কোন বস্তুর প্রতি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন অথবা প্রতি একক আয়তনের যে পরিবর্তন, এটাই হলো বিকৃতি। তো অর্থাৎ আমরা এটা এভাবে চিন্তা করতে পারি যে দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বিষয়টা সহজে বুঝতে পারবো। যে একটা স্প্রিং ধরা যাক, একটা স্প্রিংকে আমরা টেনে প্রসারিত করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা স্প্রিংটার উপর যত বেশি বল প্রয়োগ করবো স্প্রিংটার দৈর্ঘ্য তত বেশি বৃদ্ধি পাবে। এটাই স্বাভাবিক, তাই না? আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি যে একটা স্প্রিংকে যখন আমরা টেনে প্রসারিত করবো, তো স্প্রিংটার উপর আমরা যত বেশি বল প্রয়োগ করবো স্প্রিংটার দৈর্ঘ্য তত বেশি বৃদ্ধি পাবে, তাই না? এটা আমরা বুঝতে পারছি। অনেকটা এখান থেকে, এই ধারণা থেকেই বিজ্ঞানী হুক পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেছেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলে এই পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক হবে। স্থিতিস্থাপক সীমা পার না হলে তখন এটা সমানুপাতিক থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে পীড়ন সমান একটা ধ্রুবক ইন্টু বিকৃতি। পীড়ন সমান একটা ধ্রুবক ইন্টু বিকৃতি, আমরা এরকম বলতে পারি, তাই না? তোমরা এটা নিশ্চয়ই জানো যে সমানুপাতিক চিহ্ন থেকে সমান চিহ্ন আনতে গেলে একটা ধ্রুবক আমরা ব্যবহার করি সবসময়। আচ্ছা, তো এই ধ্রুবকটা কি সেটা আমরা পরে আলোচনা করবো। আগে আমরা গাণিতিক যে হিসাবটা সেটুকু আগে শিখে নিই, শেষ করে নিই, তারপর আমরা এই ধ্রুবক সম্পর্কে আলোচনা করব। পরের লাইনে আমরা কি লিখতে পারি? পরের লাইনে আমরা লিখতে পারি পীড়নের নিচে বিকৃতিটা নিয়ে আসলাম, তাহলে এটা সমান হবে সেই ধ্রুবকটা, যাকে আমরা বলি কি, এটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক।
এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা কয়েকটা লাইন লিখলাম। এটা একটু সাধারণ ধারণা থেকেই আমরা পাই, কিন্তু সেটাকেই বিজ্ঞানী খুব গাণিতিকভাবে আর সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ করে একটা সূত্রের আকার দিয়েছেন বা সূত্রের রূপ দিয়েছেন। সেটা কি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন এবং তার বিকৃতি এরা পরস্পর সমানুপাতিক হবে। সেখান থেকে বলা যায় যে পীড়ন সমান ধ্রুবক ইন্টু বিকৃতি, মানে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে যখন আমরা একটা সমান চিহ্ন আনি তখন তো সেখানে একটা ধ্রুবক ব্যবহার করতে হয়, ধ্রুবক ইন্টু বিকৃতি। আচ্ছা, তার পরের লাইনে আমরা পীড়নের নিচে বিকৃতি যদি নিয়ে আসি তাহলে পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, এটা আমরা বলতে পারি। তো পীড়ন বাই বিকৃতি সমান যে ধ্রুবকটা সেটাকে বলা হচ্ছে কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই যে ধ্রুবকটা এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলা হচ্ছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে যদি বলা হয় তোমাদেরকে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, তাহলে এই লাইনগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমার সংজ্ঞা সহজে বলতে পারবে। কিভাবে বলবো? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা তাকেই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। আবার বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রথম শর্তটা হচ্ছে কি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা তাকে বলা হয় বস্তুটার স্থিতিস্থাপক গুণাঙ্ক। এ হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, তাহলে হুকের সূত্রটা আমরা জানলাম। এখন আমরা এই হুকের সূত্রটা যে এখানে আলোচনা করলাম সেটা আমরা যদি লেখচিত্রের সাহায্যে এই বিষয়টা ব্যাখ্যা করি তাহলে কেমন হবে, সেটা আমরা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যাটা দেখব। যে এই পীড়ন আর বিকৃতির যে সম্পর্কটা সেটা আমরা যদি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি কেমন হয় সেটা আমরা দেখব। তাহলে আমি এই অংশটা মুছে দেব, মুছে দিয়ে লেখচিত্র সম্পর্কে আলোচনা করব। তো আমরা লেখচিত্র সম্পর্কে আলোচনা করি, তোমরা দেখো। আচ্ছা, লেখচিত্রটা আমরা কিভাবে আঁকছি দেখো। আমরা এক্স অক্ষের দিকে নিয়েছি বিকৃতি আর ওয়াই অক্ষের দিকে পীড়ন। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে যতক্ষণ থাকবে তখন যেহেতু ওই সীমার মধ্যে থাকাকালীন এই পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক, তাহলে আমরা এই বিষয়টাকে এরকম লিখতে পারি না যে গ্রাফটা তখন কি হবে, একটা মূল বিন্দুগামী সরলরেখা। যতক্ষণ স্থিতিস্থাপক সীমার মধ্যে রয়েছে ততক্ষণ পর্যন্ত পীড়ন এবং বিকৃতি যেহেতু পরস্পর সমানুপাতিক ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে একটা সরলরেখা বলতে পারি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমাদের বলেছিলাম যে যখন দুটি রাশির মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক থাকে তখন সেই ক্ষেত্রে লেখচিত্রটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। এখানেও তাই, স্থিতিস্থাপক সীমার মধ্যে যেহেতু পীড়ন এবং বিকৃতির সম্পর্ক একটা সমানুপাতিক, সে কারণে আমরা এই সীমার মধ্যে লেখচিত্র পাবো মূল বিন্দুগামী সরলরেখা। তো এই অংশটাকে আমরা এভাবে চিহ্নিত করি, ও থেকে এ। এই ও থেকে এ এই পর্যন্ত হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, কারণ এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে রয়েছে। আচ্ছা, তারপর দেখি, যদি স্থিতিস্থাপক সীমা পার হয়ে যায় তখন যদি আমরা আরো পীড়ন প্রয়োগ করি তখন দেখা যাবে যে পীড়নের সামান্য বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধিটা অনেক বেশি হয়। ফলে পীড়ন সামান্য বৃদ্ধি করলেই বিকৃতিটা হয় অনেক বেশি। তাহলে গ্রাফটা কিরকম হবে, বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে এরকম চলে আসবে, এরকম। তাহলে এ থেকে বি পর্যন্ত কি হচ্ছে, যে আমরা যদি বস্তুর উপর সামান্য পরিমাণে পীড়ন বৃদ্ধি করি তাহলে সেই অনুযায়ী বিকৃতি হয় অনেক বেশি, সমানুপাতিক আর থাকে না। সেটা কারণ কি, সেটা স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেছে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা পার হয়ে গেছে। পার হয়ে যখন যাবে তখন বস্তুর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা কমে যায়, আন্তঃআণবিক আকর্ষণ বলটা কমে যায়। আন্তঃআণবিক আকর্ষণ বল কমে গেলে কি হবে, তখন অল্প বল প্রয়োগ করলেই বস্তুগুলোর আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি বৃদ্ধি পায়, ফলে বিকৃতি অনেক বেশি হয়। সেই কারণে গ্রাফটা এরকম বেঁকে যায়। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এ থেকে বি পর্যন্ত কি হলো, যে বলের সামান্য বৃদ্ধি বা পীড়নের সামান্য বৃদ্ধির কারণেই দৈর্ঘ্য বৃদ্ধি তথা পীড়ন বিকৃতি অনেক বেশি হয়।
ফলে লেখ চিত্রটা এরকম বেঁকে যাচ্ছে, এ থেকে বি পর্যন্ত এরকম বেঁকে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি হয়? এরপরে যদি আমরা বলের মান সামান্য বৃদ্ধি, আমরা যদি বলের মান বৃদ্ধি নাও করি, খেয়াল করো আমার কথাটা, বি পর্যন্ত লেখচিত্রটা পৌঁছানোর পর এরপর যদি আমরা ওই বস্তুটার উপরে বা তারের উপরে যদি আমরা বলের মান বৃদ্ধি নাও করি, তাহলেও দেখা যায় কি যে এই দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। কেন? কারণ সেটা স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেছে, এমন একটা অবস্থানে গিয়ে পৌঁছেছে যে সেখানে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক দুর্বল হয়ে গেছে, যার কারণে ওই প্রযুক্ত পীড়নের মানের কারণেই বৃদ্ধি, আমরা পীড়নটা বৃদ্ধি করলাম না, যেটুকু পীড়ন ছিল অর্থাৎ যেটুকু বল প্রয়োগ করা হয়েছিল প্রতি ক্ষেত্রফলে সেটুকুই থাকলো, কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এক্স অক্ষের সমান্তরাল এরকমই হওয়ার কথা, কিন্তু সেখানে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন ওই বি বিন্দুতে পৌঁছানোর পর আমরা পীড়নের মান বৃদ্ধি না করলে দৈর্ঘ্য তো বৃদ্ধি পাবেই, এমনকি পীড়নের মান যদি সামান্য একটু কমিয়ে দিই তাহলেও দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কথাটা খেয়াল করো, পীড়নের মান যদি সামান্য একটু কমিয়ে দিই তাহলেও দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ফলে গ্রাফটা কি হবে? একটু বেঁকে নিচের দিকে চলে আসবে, কারণ সেক্ষেত্রে কি হচ্ছে যে পীড়নের মান বৃদ্ধি না করলে তো দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছেই, এমনকি পীড়নের মান যদি ওই অবস্থান থেকে একটু কমিয়ে দিই তাহলেও দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ আন্তঃনামিক দূরত্ব, আন্তঃনামিক আকর্ষণ বলটা এতই দুর্বল হয়ে গিয়েছে যে ওই অবস্থাতে পীড়নের মান সামান্য একটু কমালেও তাদের আন্তঃনামিক দূরত্বটা বাড়তে থাকে। তো বি থেকে ধরা যাক সেটা সি পর্যন্ত আসলো, এরকম ঘটনা। সি কে আসার পর তারপর যদি পীড়নের মান বৃদ্ধি আর না করা হয় তাহলে ওখানে বিকৃতিটা স্থির হয়ে থাকে, এটা আর বিকৃতি আর বৃদ্ধি পায় না। এরপর কি হবে? এরপর যদি আমরা আরো পীড়ন বৃদ্ধি করতে থাকি তখন কি হবে? তখন দেখা যায় যে এর দৈর্ঘ্যটা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে, এর দৈর্ঘ্যটা অনেক দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং একটা পর্যায়ে সেটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়। যেমন তার, এই একটা তার নিলাম, তার উপর বল প্রয়োগ করে টেনে প্রসারিত করার চেষ্টা করা হচ্ছে, ডি পর্যন্ত যখন পীড়নটা পৌঁছাবে তখন তারটা ছিঁড়ে যাবে। আবার অন্য কোনো বস্তু যেমন কাঁচ, কাঁচের উপর যখন বল প্রয়োগ করা হচ্ছে কাঁচের ওই পর্যায়ে পৌঁছালে কাঁচটা তখন ভেঙে যাবে। এই জন্য কথাটা বলা হচ্ছে কি যে ডি বিন্দুতে যখন পৌঁছায় লেখচিত্রটা তখন বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তাহলে এই হচ্ছে আমাদের পীড়ন বিকৃতি লেখচিত্র। তো এই ডি বিন্দুতে প্রযুক্ত যে পীড়ন, ডি বিন্দুতে যে পীড়নটা প্রযুক্ত হচ্ছে সেই ডি বিন্দুর পীড়নটাকে বলা হচ্ছে অসহ পীড়ন। তাহলে পুরো লেখচিত্রটা আমরা স্টেপ বাই স্টেপ আবার বোঝার চেষ্টা করি, সবাই খুব মনোযোগ দিবে, ভালো করে খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে। তো আমরা এখানে কি করছি? পীড়ন বিকৃতি লেখচিত্র আঁকছি। এক্স অক্ষের দিকে বিকৃতি, ওয়াই অক্ষের দিকে পীড়ন নেওয়া হয়েছে। এখন খেয়াল করে দেখো যে আমরা হুকের সূত্রে একটু আগে দেখলাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে যখন থাকবে তখন পীড়ন যেহেতু বিকৃতি সমানুপাতিক, কাজেই স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকাকালীন এই লেখচিত্রটা হবে কিরকম? একটা মূল বিন্দুগামী সরলরেখা, সেটি আমরা ও থেকে এ পর্যন্ত আমরা পেলাম। ধরা যাক ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকাকালীন লেখচিত্রের অবস্থাটা। এরপরে তাহলে আমরা এখানে লিখে দিই আলাদাভাবে যে ও এ ওই হলো স্থিতিস্থাপক সীমা, ওই পর্যন্ত বস্তুটা কোথায় রয়েছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে রয়েছে। আচ্ছা, এরপরে আমরা বলের মান আরো বাড়াতে থাকলাম বা পীড়নের মান বৃদ্ধি করতে থাকলাম, পীড়নের মান বৃদ্ধি করতে থাকলে তখন দেখা যায় যে যেহেতু স্থিতিস্থাপক সীমা এটা পার হয়ে গেছে সে কারণে এই এরপরে পীড়ন বৃদ্ধি করলে তখন তার দৈর্ঘ্য বৃদ্ধিটা বা বিকৃতিটা প্রযুক্ত পীড়নের তুলনায় অনেক বেশি হয়, ফলে দৈর্ঘ্যটা অনেক বেশি বৃদ্ধি পায় বা বিকৃতি অনেক বেশি বৃদ্ধি পায়। সেই অংশটাই এ বি অংশে দেখানো হয়েছে, এটা হলো স্থিতিস্থাপক সীমার পরবর্তী অবস্থা। স্থিতিস্থাপক সীমার পরবর্তী অবস্থা সেটা আমরা দেখালাম এ বি অংশে। আচ্ছা, তো বি বিন্দুতে যখন পৌঁছালো তখন বস্তুর আন্তঃনাবিক আকর্ষণ বল এতটাই কমে যায় যে তখন অনুসমূহের অনুসমূহের উপর প্রযুক্ত যে পীড়নটা সেই পীড়নের মান যদি আমরা বৃদ্ধি নাও করি তাহলেও তাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে বা বিকৃতি বাড়তে থাকে।
এমনকি ওই অবস্থায় তার উপর প্রযুক্ত পীড়নের মান যদি একটু কমিয়েও দেই, একটু কমালাম, বেশি না, অল্প একটু কমালাম, তাহলেও দেখা যাবে যে এর দৈর্ঘ্য বৃদ্ধি অব্যাহত থাকে, দৈর্ঘ্য বৃদ্ধি বেড়ে থাকে। সেইটাই আমরা এখানে দেখাচ্ছি যে বি থেকে সি। তাহলে বি থেকে সিতে কি হচ্ছে, পীড়ন অপসারণ, পীড়ন কিছুটা অপসারণ করলেও দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সেটা আমরা নিচে লিখে নিই। তাহলে কি হচ্ছে যে বিসি অংশে পীড়নের সামান্য বৃদ্ধির কারণেও, পীড়নের সামান্য হ্রাসের কারণেও পরও বিকৃতি বৃদ্ধি পায়। এই হচ্ছে বিসি অংশে। বিসি অংশে আমরা এটা পেলাম। সর্বশেষ যে অংশটা, এরপরে পীড়ন আরো বৃদ্ধি করার পর তখন ডি বিন্দুতে গিয়ে বস্তুটা ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তাহলে আমি শেষের অংশটা উপরে লিখে দিচ্ছি, তোমরা বা নিচে লিখে দিই, আমি নিচে লিখলেও হবে। তো আমরা সিডি অংশ, এখানে কি হচ্ছে, আচ্ছা আমি সম্পূর্ণ কথাটা লিখে দিলাম। দেখো সিডি অংশে কি হচ্ছে, পীড়নের মান আরো বৃদ্ধি করলে, অর্থাৎ বিসি এর পর সি বিন্দুর পর পীড়নের মান যদি আমরা আরো বৃদ্ধি করি, তাহলে ডি বিন্দুতে বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায়। ডি বিন্দুতে বস্তুটা কি হয়, ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তাহলে ডি বিন্দুর যে পীড়নটা, সেটাকে আমরা তাহলে কি বলবো, যে সেটা হলো তার অসহ পীড়ন। ডি বিন্দুর যে পীড়ন সেটাকে আমরা বলবো অসহ পীড়ন। সেটা আমি পাশে লিখে দিচ্ছি এখানে, অসহ পীড়ন। ডি বিন্দুতে যে পীড়ন প্রযুক্ত হচ্ছে সেই পীড়নের মানটা হবে অসহপীড়ন। অসহপীড়ন কি সেটা তোমাদের বলেছিলাম, যে কোনো বস্তুর উপর সর্বনিম্ন যে পীড়ন প্রয়োগ করলে তা ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই পীড়নটাকে বলা হয় অসহপীড়ন। তো ডি বিন্দুতে সেই অসহপীড়নটাই দেখানো হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা তাহলে পীড়ন বিকৃতি লেখচিত্রটা কেমন হবে সেটা হুকের সূত্রের আলোকেই, হুকের প্রকৃতপক্ষে এই লেখচিত্রটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন বা দেখিয়েছিলেন ওই বিজ্ঞানী হুক। তার পরীক্ষা লব্ধ যে ফলাফল সেটাই আমরা লেখচিত্রের মাধ্যমে এখানে আলোচনা করলাম। তো তাহলে আমরা হুকের সূত্র দেখলাম। এখন যেটা বলেছিলাম একটু আগেই, যে হুকের সূত্রের শেষে যেটা বলেছিলাম, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন আর বিকৃতির অনুপাত সর্বদা যে একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে যেমন বিকৃতি 3 প্রকার, আবার পীড়নও 3 প্রকার, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটাও 3 প্রকার হবে। তাহলে আমরা এখন আলোচনা করব স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে। তো শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব কি নিয়ে, আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আমি এটা মুছে দেই। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করব স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক আগেই বলেছি যে যেমন দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি, 3 প্রকার বিকৃতি রয়েছে।
আবার একইভাবে পীড়নও 3 প্রকার রয়েছে। ঠিক একইভাবে স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটা 3 প্রকার। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব, প্রথম যে স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণাঙ্ক নিয়ে। তো দৈর্ঘ্য গুণাঙ্কের অপর নাম হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। দৈর্ঘ্য গুণাঙ্কের অপর নাম হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তো ইয়ং এর গুণাঙ্ক কেন নাম দেওয়া হচ্ছে? কারণ বিজ্ঞানী ইয়ং এইটা পরীক্ষা নিরীক্ষার সাহায্যে এই গুণাঙ্কটা নির্ণয় করেছিলেন, সেই জন্য তার নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তো খেয়াল করো, আমরা এটাকে তাহলে কি বলবো? ইয়ং এর গুণাঙ্ককে বড় হাতের ওয়াই, ক্যাপিটাল ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। তো ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান কি হবে? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তো তাহলে দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, এটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। এখন আমরা এটাকে কি লিখবো? দৈর্ঘ্য পীড়ন সমান কি ছিল? বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত বল সেটাই হচ্ছে পীড়ন। আর দৈর্ঘ্য বিকৃতি সেটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, এরকম ছিল। এটা তো আমরা আগে দেখেছি সর্বশেষ ক্লাসে। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হয়? তাহলে ওয়াই সমান দাঁড়ায় এফ, এই ক্যাপিটাল এলটা উপরে চলে আসবে, বড় হাতের এলটা উপরে চলে আসবে, এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। এটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক। তো শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা ইয়ং এর গুণাঙ্ক সম্পর্কে আলোচনা করছি। তো এখানে ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল। এফটা কি? এফটা তো আমরা আগে পড়েছি যে এই তারটা মানে একটা বস্তু বা একটা স্প্রিং বা একটা তার যেটাই হোক, তার ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক নির্ণয় করার জন্য তার দৈর্ঘ্য বরাবর যে বল প্রযুক্ত হচ্ছে সেই বল এফ, তার তারের আদি দৈর্ঘ্য সেটা হচ্ছে ক্যাপিটাল এল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হলো এ, এবং স্মল এলটা কি সেটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে। স্মল এল হচ্ছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি, বল প্রয়োগ করার ফলে তার যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটা হচ্ছে স্মল এল। আচ্ছা, তো আমরা যে বল প্রয়োগ করার কথা বলছি এফ, এই যে বল প্রয়োগ করার কথা বলছি, এই বলটা সাধারণত প্রয়োগ করা হয় কিভাবে? সাধারণত একটা তারের নিচে একটা ভারী বস্তু ঝুলিয়ে দেওয়া হয়। তারের নিচে উপর থেকে একটা তারকে এরকম ভাবে আটকে দেওয়া হলো, দিয়ে তার নিচে একটা ভারী বস্তু ঝুলিয়ে দেওয়া হয় এরকম। এই বস্তুটার যে ওজন সেটা তো এক প্রকার বল, ওজন এক প্রকার বল, তোমরা জানোই অভিকর্ষ বল এই হচ্ছে ওজন। তাহলে এই যে বস্তুটার ওজন, এই ওজনটাই এই বস্তুর উপর প্রযুক্ত বল হিসেবে এই ক্ষেত্রে ক্রিয়া করবে। কাজেই এই এফটাকে আমরা, যদি এই বস্তুটার ভর আমাদের দেওয়া থাকে যে এম ভরে বস্তু ঝুলানো হলো, সেক্ষেত্রে আমরা এফটাকে এরকম ভাবে লিখবো এফ সমান এম জি। এই এমটাকে স্মল এম দিয়ে প্রকাশ করা যায়, ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা যায়, সেটা আমাদের ইচ্ছা, এতে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এফ সমান এম জি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছি, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান পাই আর স্কয়ার। এই যে তারটা, এই তারটাকে যদি আমরা মোটা করে দেখি, তারটাকে আমরা অনেক মোটা করে যদি দেখি, তারের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান পাই আর স্কয়ার। কারণ তারের প্রস্থচ্ছেদটা হচ্ছে বৃত্তাকার, এই জন্য এ সমান পাই আর স্কয়ার। যদি তারের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা আমরা এ সমান পাই আর স্কয়ার এই সূত্রের সাহায্যে বের করবো। আর তার নিচে ঝুলানো ভর, যে ভরের মাধ্যমে তারের প্রযুক্ত বল প্রয়োগ করা হচ্ছে, সেই বল এফ ইকুয়াল টু এম জি, এই সূত্র দিয়ে আমরা বের করবো। তারপরে আমরা এই সমীকরণে ব্যবহার করবো। মূল সমীকরণটা হচ্ছে এটা, এটা আমরা মনে রাখবো। তো এই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। তো ইয়ং এর গুণাঙ্কের মান কেমন হতে পারে সেই সম্পর্কে আমাদের একটু ধারণা পাওয়া দরকার। সাধারণত আমরা বেশি স্থিতিস্থাপক বস্তু যেগুলো, সেগুলো অনেক ক্ষেত্রে ব্যবহার করি। যেমন তোমরা খেয়াল করলে দেখবে বা কিছুটা যদি মানে জানার চেষ্টা করো, জানলেই দেখবে যে অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত যে আমরা স্প্রিং গুলো ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রেই ওই স্প্রিং গুলো তৈরি করা হয় ইস্পাতের। কেন? কারণ হচ্ছে ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক খুব বেশি। ইয়াং এর গুণাঙ্ক বেশি হওয়ার ফলে কি হয়? আমরা এমনি ব্যবহারিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে স্প্রিং ব্যবহার করেছি, আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি যে স্প্রিং গুলো কেমন হয়। চাপ দিলে সংকুচিত হচ্ছে, কিন্তু চাপ অপসারণ করলে, অর্থাৎ বলটা অপসারণ করলে সেটা আবার পূর্বের আকৃতি ফিরে পায়। তাহলে এটা কেন সম্ভব হয়? কারণ তার স্থিতিস্থাপক গুণাঙ্ক অত্যন্ত বেশি, ইয়াং এর গুণাঙ্ক অনেক বেশি।
এই কারণেই যে পদার্থের ইয়াং এর গুণাঙ্ক অনেক বেশি স্প্রিং তৈরিতে বা এই জাতীয় পদার্থ তৈরিতে ওই পদার্থগুলোকে ব্যবহার করা হয়। তো আমরা যে বাস্তব পদার্থগুলো যেগুলো ব্যবহারিক ক্ষেত্রে যে পদার্থগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি। সেই জন্যই ইস্পাতের সাধারণত ইস্পাতের স্প্রিং ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে ইস্পাতের স্প্রিং ব্যবহার করা হয়। আবার দেখবা যে কোনো দালান কোঠা বা এই জাতীয় মানে বিল্ডিং তৈরি করতে গেলে ইস্পাতের কাঠামো তৈরি করা হয়, ইস্পাত দিয়ে কাঠামো তৈরি করা হয়, কারণ তার ইয়াং এর গুণাঙ্ক অনেক বেশি। ভূমিকম্প আসলে এটা যদি হেলে এদিক ওদিক দুলেও যায় তাহলেও ভেঙে যাবে না, বাঁকা হবে আবার সোজা হয়ে ফিরে আসবে। আচ্ছা, তাহলে ইস্পাতের ইয়াং এর গুণাঙ্কের মান কত সেটা আমরা একটু জেনে নেই। ইয়াং এর গুণাঙ্কের মান ইস্পাতের বেলাতে ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক y = 2 × 10^11 নিউটন পার মিটার স্কয়ার। তো তোমাদের নিশ্চয় মনে আছে যে ইয়াং এর গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, তাই না? এটা আমি যখন তোমাদের এই অংশটা বলেছিলাম তখন তো বলেছিলাম যে এই ইয়াং এর গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, তো ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে মোটামুটি এরকম 2 × 10^11 নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, আর এখানে অনেক সময় ব্যাখ্যার মধ্যে এরকম কথা বলা হয় যে স্প্রিং সাধারণত ইস্পাতে তৈরি করা হয় কিন্তু তামার তৈরি করা হয় না, বা অন্য পদার্থের নাম বললো যে যেমন সিলভারের তৈরি করা হয় না কেন। এটা আমরা সহজে ব্যাখ্যা করতে পারি, একটু আগে যেটা বললাম। কারণ হলো যে তামা এবং ইস্পাত এই দুটার মধ্যে আমরা তুলনা করি যে তামার তৈরি করা হয় না কিন্তু ইস্পাতে তৈরি করা হয় কেন। সহজ বিষয়টা, সোজা। যেটা একটু আগে বললাম যে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াং এর গুণাঙ্ক অনেক অনেক বেশি, সেই তুলনায় তামার ইয়াং এর গুণাঙ্ক অনেক কম। তো যে পদার্থে ইয়াং এর গুণাঙ্ক বেশি হবে সেই পদার্থ দিয়ে যদি স্প্রিং তৈরি করা হয় তাকে যতই চেপে সংকুচিত করা হোক ছেড়ে দিলে সেটা প্রায় পূর্বের অবস্থায় ফিরে আসবে। সেই কারণে ইস্পাতে যেহেতু ইয়াং এর গুণাঙ্ক অনেক অনেক বেশি, অনেক বেশি 10^11 মানে অনেক অনেক বেশি, সেই কারণে তামার তুলনায় অনেক বেশি। সেই কারণে ইস্পাতে তৈরি করা হয় এই স্প্রিং গুলো, তামা বা এই জাতীয় পদার্থের তৈরি করা হয় না। আচ্ছা, তাহলে ইয়াং এর গুণাঙ্ক সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা পেলাম। তাহলে যেহেতু আমরা ইস্পাত ইয়াং এর গুণাঙ্ক সম্পর্কে একটু ধারণা পেয়েছি, কাজেই এই সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা আমরা দেখব এবং এটা কিভাবে সমাধান করা যায় সেটাও আমরা দেখব। তাহলে আমি একটা প্রশ্ন লিখে দিই, তোমরা আমার সাথে সাথে লিখে নাও। আচ্ছা, প্রশ্নটা আমি মুখে বলছি, তোমরা আমার সাথে সাথে লিখে নিও। 2 মিটার দৈর্ঘ্যের মানে 2 মিটার দৈর্ঘ্যের 2 মিটার দৈর্ঘ্যের 2 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারের ব্যাস 0.5 মিলিমিটার। 2 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তার যার ব্যাস হলো 0.5 মিলিমিটার। তারটির উপর কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে? ইস্পাতের ওয়াই অর্থাৎ ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক 2 × 10^11 নিউটন পার মিটার স্কয়ার। এই হলো প্রশ্ন। প্রশ্নটা আমি আরেকবার বলছি। 2 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারের ব্যাস 0.5 মিলিমিটার। তারটির উপর কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে? ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক 2 × 10^11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা এই প্রশ্নটার সমাধান করি। দেখো কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই।
এখানে তারের ব্যাস দেওয়া আছে, আচ্ছা প্রথমেই দেওয়া আছে তারের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখে নিই তারের দৈর্ঘ্য L সমান 2 মিটার। তারের ব্যাসার্ধ স্মল r সমান 0.5/2 ইন্টু 10⁻³ এত মিটার। কেন 2 দিয়ে ভাগ করলাম? কারণ হলো যে দেওয়া আছে ব্যাস, কিন্তু আমাদের লাগবে ব্যাসার্ধ। একটু আগে বলেছি যে যখন ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করে নিতে হবে পাই আর স্কয়ার সূত্র দিয়ে। তার মানে আর লাগবে, ব্যাসার্ধ লাগবে, সেই জন্য 2 দিয়ে ভাগ করলাম এবং মিলিমিটারকে মিটারে নেওয়ার জন্য আমরা 10⁻³ দিয়ে গুণ করলাম। তাহলে কি আসে দেখো, 2.5 ইন্টু 10⁻⁻4 মিটার। এটা আসলে ব্যাসার্ধ। তাহলে সুতরাং তারের প্রস্থচ্ছেদ A সমান পাই আর স্কয়ার। প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই কথা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ, সংক্ষেপে প্রস্থচ্ছেদ বলা হয় 3.14 ইন্টু 2.5 ইন্টু 10⁻⁻4 হোল স্কয়ার এত মিটার স্কয়ার। তাহলে কত আসে আমরা হিসাব করে ফেলি, তোমরা ক্যালকুলেটর হিসাব করে ফেলো আমার সাথে সাথে। তো এটা হিসাব হচ্ছে কি 3.14 ইন্টু 2.5 into 10⁻⁻4 to the power 2 মানে স্কয়ার। তাহলে কি আসছে 1.9625 into 10⁻⁻7, 1.9625 into 10⁻⁻7। এত মিটার স্কয়ার এ পাওয়া গেল। আচ্ছা, ইয়াং এর গুণাঙ্ক y, এটা তো দেওয়াই আছে, সেটাও আমি লিখে দিই y equal to 2 into 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে তারের উপর কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হবে বলা হয়েছে। দৈর্ঘ্য দ্বিগুণ হবে তার মানে কি, তারের শেষ দৈর্ঘ্য হবে, আদি দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে তারের শেষ দৈর্ঘ্য হবে 4 মিটার। তাহলে আমি কথাটা লিখে দিলাম, তোমরা সরাসরি লিখতে পারো যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। এখানে আদি দৈর্ঘ্য হবে, শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য। শেষ দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্য মাইনাস করলেই তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া যাবে। এখন শেষ দৈর্ঘ্য হতো 4 মিটার, কারণ তারের দৈর্ঘ্য দ্বিগুণ হবে বলা হয়েছে। তো সেটা আমরা সরাসরি লিখে দিতে পারি, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিলাম কথাটা। 4 মিটার হচ্ছে শেষ দৈর্ঘ্য, কারণ দ্বিগুণ হবে শেষ দৈর্ঘ্যটা, আর শুরুতে দৈর্ঘ্য তো ছিল 2 মিটার, তাহলে 4 - 2 মিটার অর্থাৎ 2 মিটার। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত সেটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে প্রযুক্ত বল F equal to what, প্রযুক্ত বল কত সেটাই চাওয়া হয়েছে। তাহলে এটা আমরা নির্ণয় করি। তো আমি বাম দিকটা মুছে দিই, বাম দিকটা মুছে দিলে আমাদের সুবিধা হবে। আমরা জানি y equal to F capital L by A small l। তাহলে আমরা যদি এখানে মান, এখান থেকে f যদি লিখি, বা f সমান y a small l by capital L, তাহলে মান বসিয়ে দিই 2 into 10⁻11 ইন্টু আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল 1.9625, 1.9625 into 10⁻⁻7 স্মল l, এটার মান 2 মিটার,
আর ক্যাপিটাল এল এটার মানও 2 মিটার। তাহলে এই টু কাটা যাবে, তাহলে আমরা হিসাব করে ফেলি কত আসে। তাহলে আমরা হিসাব করি 2 into 10 to the power 11, 2 into 10 to the power 11 into 1.9625 into 10 to the power -7 আর এই টু কাটা গেল, তাহলে তো বাদ। তাহলে এটাই আমাদের হিসাব 39250, অথবা আমরা এটাকে পাওয়ারে নিয়ে যাই 3.925 into 10 to the power into 10 to the power এখানে আমাদের আসে 5, 10 to the power 3.925 into 10 to the power 4 নিউটন। তাহলে এটাই হচ্ছে প্রযুক্ত বল। এই পরিমাণ বল প্রয়োগ করা হলে ওই ইস্পাতের তারের দৈর্ঘ্য দ্বিগুণ হবে, বা দ্বিগুণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে আদি দৈর্ঘ্যের সমান। দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, সেটা আদি দৈর্ঘ্যের সমান এভাবে বলা যায়, বা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, দৈর্ঘ্য হবে দ্বিগুণ। যেভাবে বলুক বিষয়টা একই। তো শিক্ষার্থীরা, আমরা এখানে তাহলে ইয়াং এর গুণাঙ্ক এবং এই সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা সেটা দেখলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো বিভিন্ন কিছু জটিল জটিল সমস্যা রয়েছে। তো সমস্যাগুলো আমি জটিল বলবো না, যে একটু যদি আমরা চেষ্টা করি আমরা এগুলো সমাধান করতে পারবো। তো পরবর্তী ক্লাসে আমরা আরো দু একটা গাণিতিক সমস্যা দেখব, এবং আগেই বলেছি যে 3 প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক রয়েছে। আজকে শুধু আমরা প্রথম প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে পরের যে দুইটা স্থিতিস্থাপক গুণাঙ্ক রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, এবং সেই সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলোও আমরা দেখব। তো শিক্ষার্থীরা, আমাদের ক্লাস আজকে এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।